নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা নিয়ে এসেছি ইতিহাসের ফুল একটি ম্যারাথন ক্লাস। এর মধ্যে সমস্ত সিলেবাস আমরা কভার করব। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন দেখুন কি বলছে, সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয় হবে? কোনটা বেদের অংশ নয়? কোনটা হবে না? সবাই জানো এটা হবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্যাট মিন্স মহাভারত হচ্ছে বেদের অংশ নয়। বেদের মোট চারটা অংশ আমরা জানি। এক হচ্ছে সংহিতা, দুই হচ্ছে ব্রাহ্মণ, তিন হচ্ছে আরণ্যক, চার হচ্ছে উপনিষদ। বোঝা গেল? বাট মহাভারত হচ্ছে একটা মহাকাব্য, স্বতন্ত্র মহাকাব্য। এটা কিন্তু বেদের অংশ নয়। বোঝা গেল? প্রশ্ন নম্বর 2 কি বলছে দেখো, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে? কোন সভ্যতার অধিবাসীরা হবে না? সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন। কিরকম না? সিন্ধু সভ্যতা বিশ্বের প্রথম সভ্যতাগুলির মধ্যে একটি যেখানে উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। সবাই জানো এটা, যে উন্নত নিকাশি ব্যবস্থা কিন্তু এখানে ছিল। মহেঞ্জোদারো এবং হরপ্পায় পাকা ইটের তৈরি নর্দমা ছিল, সুপরিকল্পিত জল নিষ্কাশন ব্যবস্থা পাওয়া গিয়েছে, যা তাদের নগর পরিকল্পনার উন্নত দক্ষতার প্রমাণ পাওয়া যায়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কি বলছে, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি ছিল? কোনটা ছিল বৃহত্তম স্থান? না, এখানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ ধোলাভিরা হচ্ছে সিন্ধু সভ্যতার সব থেকে বৃহত্তম স্থান। কেন? ধোলাভিরা কোথায় আছে? গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থান। ঠিক আছে? এটি প্রায় 100 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এখানে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পাওয়া গিয়েছে। বোঝা গেছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটি ব্যবহার করা হতো না? কোন ধাতু ব্যবহার করা জানতো না? না, লোহার ব্যবহার জানতো না কিন্তু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, প্রচুরবার প্রশ্ন এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে লোহার ব্যবহার জানতো না। দেখো, সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে তামা, ব্রোঞ্জ, রূপা এবং স্বর্ণের ব্যবহার পাওয়া গেছে, কিন্তু লোহার কোনো নিদর্শন পাওয়া যায়নি। লোহার ব্যবহার শুরু হয় পরবর্তী বৈদিক যুগে, প্রায় খ্রিস্টপূর্ব 1200 অব্দের পর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চিন চলো। নেক্সট কোশ্চিন কি বলছে দেখো, ঋগ্বেদে কোন নদীর উল্লেখ আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মিসলেনিয়াসেও পড়েছে। কোন নদী? না, সরস্বতী নদীর কিন্তু উল্লেখ রয়েছে ঋগ্বেদে। দেখো, ঋগ্বেদে সরস্বতী নদীকে সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ নদী হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি একটি নদীতমা, অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণিত করা হয়েছে। বর্তমানে এটি নদী বিলুপ্ত হয়ে গেছে। এই সরস্বতী নদী কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম স্নানাগার পাওয়া গিয়েছে? সবাই জানো মহেঞ্জোদারো নগরীতে। এটা কমন প্রশ্ন, মিসলেনিয়াসে বহুতবার এসেছে। ঠিক আছে? দেখো, মহেঞ্জোদারোতে প্রাপ্ত বিরাট স্নানাগার, দ্যাট মিন্স গ্রেট বাথ, হলো সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা। ঠিক আছে? এটির দৈর্ঘ্য প্রায় 12 মিটার, এটাও কোশ্চেনে আসে। প্রস্থে 7 মিটার, গভীরতায় 2.4 মিটার গভীরতা। আর এটি ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে মনে করা গিয়েছে। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কি বলছে না, শকুন্তলা কে লিখেছেন? এটাও প্রিলিমসে এসেছে 2018 সালে। কে? সুব্রত বসু, না কালিদাস, না কৌটিল্য, না ওপরে কোনোটাই না। শকুন্তলা সবাই জানো কালিদাস লিখেছেন আমাদের। ঠিক আছে? অভিজ্ঞ শকুন্তলা মহাকবি কালিদাসের লেখা সংস্কৃত সাহিত্যের একটি অমর কীর্তি। এটি রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার প্রণয় কাহিনী নিয়ে রচিত একটি নাটক। বোঝা গেল? এবং কালিদাস গুপ্ত যুগের চতুর্থ পঞ্চম শতাব্দীতে শ্রেষ্ঠ কবি এবং নাট্যকার ছিলেন। ঠিক আছে? নেক্সট কোশ্চিন দেখো, মানুষের আবির্ভাব প্রথম কোন যুগে হয়েছিল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আদিম যুগে কিন্তু মানুষের আবিষ্কার হয়েছিল। প্রথম আবির্ভাব কিন্তু মানুষের আদিম যুগে হয়েছিল। এটা প্রিলিমসে পড়েছে। দেখো, মানুষের আবির্ভাব ঘটে আদিম পাষাণ যুগে, দ্যাট ইজ কেয়া না পিলিওলিথিক যুগ। ঠিক আছে? প্রায় 25 লক্ষ বছর পূর্বে কিন্তু মানুষের আবিষ্কার হয়েছিল বা আবির্ভাব হয়েছিল। ঠিক আছে? এই যুগে মানুষ পাথরের অস্ত্র ব্যবহার করত এবং শিকার
ও খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করত। হোমোস্যাপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাব ঘটে প্রায় 3 লক্ষ বছর পূর্বে। বোঝা গেছে? ওকে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, আর্যদের প্রাচীনতম গ্রন্থটি কি? কোনটি? আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? কোনটা হবে আর্যদের প্রাচীনতম গ্রন্থ? ঋগ্বেদ হবে, সামবেদ হবে, না যজুর্বেদ হবে, না অথর্ববেদ হবে? সবাই জানো এটা হবে অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট মিনস ঋগ্বেদ। এটাও প্রিলিমসে পড়েছে। ঋগ্বেদ হলো বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থগুলির মধ্যে অন্যতম এবং আর্যদের প্রাচীনতম সাহিত্য। এটি রচিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 অব্দের মধ্যে, ঠিক আছে? এবং এতে 1028টি সূত্র রয়েছে এবং 10,600টিরও বেশি মন্ত্র রয়েছে, যা বিভিন্ন দেবদেবীর শ্লোক এবং প্রকৃতির বর্ণনা করা যায়, ঠিক আছে? আর তারপরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোন যুগের সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? না, এটা হবে ব্রোঞ্জ যুগে। সবাই জানো ব্রোঞ্জ যুগে কিন্তু সিন্ধু সভ্যতা অন্তর্ভুক্ত ছিল। দ্যাট মিনস খ্রিস্টপূর্ব 3300 থেকে 1300 অব্দের মধ্যে একটি উন্নত নগর সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। এই সভ্যতার তামা এবং টিনের সংমিশ্রণে তৈরিকে ব্রোঞ্জের প্রচুর ব্যবহার পাওয়া গিয়েছে। হরপ্পা মহেঞ্জোদারো প্রত্নতান্ত্রিক নিদর্শনে ব্রোঞ্জের অস্ত্র সরঞ্জাম বিভিন্ন শিল্পকর্ম কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছে, উদ্ধার করা গিয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল? কোনটা অজানা ছিল? বাঘ, গরু, গন্ডার, না ঘোড়া? অবশ্যই ঘোড়া কিন্তু অজানা ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সিন্ধু সভ্যতার সিলমোহরে বিভিন্ন পশুর চিত্র পাওয়া গেলেও ঘোড়ার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বাঘ, গরু, গন্ডার, হাতি, মহিষ ইত্যাদি পশুর চিত্র শিলে পাওয়া গিয়েছে। ঘোড়া ভারতে এসেছিল পরবর্তী বৈদিক যুগে আর্যদের সাথে, ঠিক আছে? সেই জন্য সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার প্রচলন পাওয়া যায়নি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয় উক্তিটি কার? এটাও কিন্তু কেপি এসআইতে এসেছিল প্রশ্নটা। উক্তিটি কার? না কে এম পানিকর। কে এম পানিকরের কিন্তু এটা উক্তি, ইন্ডিয়া ইজ দ্য গিফট অফ হিমালয়। বিশিষ্ট ঐতিহাসিক এবং কূটনীতিক নৈতিক কাবালাম মাধব পানিকর, দ্যাট মিনস কে এম পানিকর এই উক্তিটি করেছিলেন। তিনি ব্যাখ্যা করেন যে হিমালয় ভারতীয় সভ্যতাকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করেছে এবং এখান থেকে উৎপন্ন নদীগুলি ভারতের কৃষি ও সভ্যতার বিভিন্ন ভিত্তি স্থাপন করেছে। বোঝা গেছে? পরের প্রশ্ন আসা যাক। পরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? সবাই জানো ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা। হরপ্পা, বৈদিক, সিন্ধু, না মেহেরগড়? অবশ্যই প্রাচীনতম সভ্যতা কিন্তু মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা খ্রিস্টপূর্ব 7000 থেকে 3300 অব্দ মধ্যে এসেছিল। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নব্যপ্রস্তর যুগের যুগীয় সভ্যতা, ঠিক আছে? এটি বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত। এই সভ্যতা সিন্ধু সভ্যতার কি বলছে দেখো, সূরি হিসেবে বিবেচিত হয়। এইখানে কৃষিকাজ, পশুপালন এবং মৃৎশিল্পের প্রাথমিক নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে আপলা, লোপামুদ্রা, ঘোষা এই 3 বিদেশি মহিলা কোন যুগে এসেছিল? কোন যুগে এসেছিল? না, এটা হচ্ছে যে বৈদিক যুগে এসেছিল, ঠিক আছে? আপালা, লোপামুদ্রা আর ঘোষা খুবই ইম্পর্টেন্ট। অপালা, লোপামুদ্রা এবং ঘোষা ছিলেন ঋগ্বেদে কি লিখেছে দেখো, রচয়িত্রী মহিলা ঋষি, ঠিক আছে? ঋগ্বেদে মোট 30 জন মহিলা ঋষির রচনা পাওয়া গিয়েছে, যা বৈদিক যুগের মহিলাদের শিক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞানের উচ্চ মর্যাদার কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। বোঝা গেল? তারা বিভিন্ন দেবতার স্তুতি এবং দার্শনিক চিন্তা প্রকাশ করেছিলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কি ছিল? কৃষিকাজ হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে পাওয়া যায় বা জানা যায় কি, না সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তারা গম, যব, তুলা, খেজুর, তিল প্রভৃতি ফসল উৎপাদন করত। উন্নত সেচ ব্যবস্থা এবং কৃষি পদ্ধতির প্রমাণ পাওয়া গেছে এইখান থেকে, ঠিক আছে? পাশাপাশি তারা বাণিজ্য ও পশুপালনেও নিযুক্ত ছিলেন কিন্তু।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেন। কে আবিষ্কার করেন? না, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সবাই জানো। 1922 সালে বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এবং অন্যদিকে দয়ারাম সাহানিকে না 1921 সালে হরপ্পা আবিষ্কার করেছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। জন মার্শাল ছিলেন তৎকালীন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, যিনি এই খনন কার্যের তত্ত্বাবধান কাজ করেছিলেন। এটাও খুব ইম্পর্টেন্ট, মানে ডেসক্রিপশন যেটা আমি ব্যাখ্যা দিচ্ছি সেটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকেও 3টে কোশ্চেন দেখো অ্যারাইজ হয়ে যাচ্ছে, এমসিকিউ। এক হচ্ছে হরপ্পা আবিষ্কার কে করেছিল, কত সালে করেছিল। তারপরে মহেঞ্জোদারো আবিষ্কার কত সালে হয়েছিল। তারপরে ওই সময় কে মহাপরিচালক ছিলেন। ঠিক আছে, জন মার্শাল। এখানে কিন্তু 4-5টা কোশ্চেন হয়ে গেল। নেক্সট দেখো, কি বলছে, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছে? হিন্দি, পালি, ব্রাহ্মী, প্রাকৃত? কোনটা? না, ব্রাহ্মী লিপিতে কিন্তু অশোকের শিলালিপি লেখা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সম্রাট অশোকের অধিকাংশ শিলালিপি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লেখা। ঠিক আছে। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কিছু শিলালিপি খরিষ্ঠ লিপিতেও পাওয়া গিয়েছে। ঠিক আছে। এছাড়া আফগানিস্তানে গ্রিক এবং আরাইমাকাই লিপিতেও লিখিত শিলালিপি পাওয়া গিয়েছে। ব্রাহ্মী লিপি থেকে পরবর্তীকালে অধিকাংশ ভারতীয় লিপির উদ্ভাবক হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, কোন ভারতীয় রাজ্য প্রাচীন ইতিহাসে কি বলছে কামরূপ নামে পরিচিত ছিল? কোন রাজ্য ছিল কামরূপ নামে পরিচিত? না, আসাম রাজ্য হচ্ছে কামরূপ নামে পরিচিত ছিল ভারতের ইতিহাসে। প্রাচীন ও মধ্য যুগে আসাম কামরূপ নামে পরিচিত ছিল। আসামে এখনো কিন্তু একটা রাজ্য আছে কামরূপ। ঠিক আছে। এবার কি বলছে, কামরূপ রাজ্য 4th শতাব্দী থেকে 1200 শতাব্দীর পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল একটি শক্তিশালী রাজ্য যা বর্তমানে আসাম, উত্তর বাংলা এবং ভুটানের কিছু অংশ নিয়ে গঠিত ছিল। বর্মন বংশ এবং পাল বংশ এই অঞ্চল শাসন করেছিল। ঠিক আছে, মনে রাখবেন। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোন সালে ঘটে? হ্যাঁ, কোন স্থানে ঘটে? না, কুশিননগর যেটা আছে, কুশিনগর, সেইখানে কিন্তু গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে। কত সালে? না, খ্রিস্টপূর্ব 883 অব্দে উত্তরপ্রদেশের কুশিনগর। ঠিক আছে, কুশিনগর, প্রাচীন কুশিনারা, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে। তিনি এইখানে 80 বছর বয়সে 2টি শাল গাছের মাঝে শুয়ে দেহত্যাগ করেছিলেন। বুদ্ধের জীবনের 4টি প্রধান স্থান হলো লুম্বিনী, যেখানে জন্ম হয়েছে; বুদ্ধগয়া, যেখানে জ্ঞান লাভ করেছে; সারনাথ, প্রথম ধর্ম উপদেশ দিয়েছিল; আর কুশিনগর, যেখানে মহাপরিনির্বাণ হয়েছে বুদ্ধের। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট 4টি স্থান। লুম্বিনী, যেখানে জন্ম হয়েছিল। ঠিক আছে, আরেকবার বললাম। জ্ঞান লাভ কোথায় হয়েছিল? না, বুদ্ধগয়াতে। আর হচ্ছে সারনাথ কোথায়? না, প্রথম হচ্ছে যে ধর্ম উপদেশ সারনাথে হয়েছিল। ঠিক আছে। আর হচ্ছে মহাপরিনির্বাণ কোথায় করেছিল? না, কুশিনগর। ঠিক আছে। নেক্সট দেখো, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? সবাই জানো বৌদ্ধ ধর্মের সঙ্গে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কিত। কেন বলছে দেখো, অষ্টাঙ্গিক মার্গ বা 8 সঠিক পথ হলো বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা। গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশে এই মার্গের কথা বলেন। এই 8টি মার্গ কি কি? না, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। সম্যক মানে এখানে সঠিক। ঠিক আছে, সম্যক মানে এখানে সঠিক। ঠিক আছে। এই পথ অনুসরণ করলে নির্বাণ লাভ সম্ভব বলে বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট বলছে, আজীবিকা ধর্মের প্রবর্তক কে ছিলেন? আজীবিকা ধর্মের প্রবর্তক হচ্ছে যে কে ছিল? না, মকখালি গোসাল। মকখালি যে গোসাল, তিনি হচ্ছে আজীবিকা ধর্মের প্রবর্তক ছিলেন। আজীবিকা ধর্ম ছিল প্রাচীন ভারতের একটি সমন ধর্ম, যার প্রবর্তক ছিলেন মকখলি গোসাল। ঠিক আছে। এই ধর্ম নিয়তিবাদে, দ্যাট মিনস কি বলছে না, অদৃষ্টবাদ, ঠিক আছে, বিশ্বাস করত। মনে করত যে মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত। বুদ্ধ এবং মহাবীরের
সমসাময়িক এই ধর্ম মৌর্য যুগে জনপ্রিয় ছিল কিন্তু পরবর্তীকালে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, প্রত্নতত্ত্ববিদ বিবি লাল কখন মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন করেন? কখন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। কখন না 1951 সাল থেকে 52 সালের মধ্যে বিবি লাল কি করেছিল না মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন কার্য করেছিল। বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ বিবি লাল 1951 থেকে 52 সালে উত্তরপ্রদেশের মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন কার্য পরিচালনা করেন। এই খননে মহাভারত যুগের বিভিন্ন স্তরের সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তিনি এখানে বিচিত্র ধূসর মৃৎ পাত্র, পেন্টেড গ্রে ওয়্যার, ঠিক আছে, সংস্কৃতির প্রমাণ পান যা বৈদিক যুগের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছি মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? কি নামে খ্যাত সবাই জানো? আগম নামে খ্যাত। আগম নামে খ্যাত। জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের উপদেশ ও শিক্ষার সংকলনকে আগম বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আগম কাকে বলে? না জৈন ধর্মের যে প্রবর্তক মহাবীর, তার যে উপদেশ আর শিক্ষা, সেই সংকলনকে আমরা আগম বলি। ঠিক আছে, জৈন আগম সাহিত্য 3 ভাগে বিভক্ত। কি না পূর্ব, দ্যাট মিনস প্রাচীনতম, অঙ্গ দ্যাট মিনস মূল শিক্ষা, আর হচ্ছে অঙ্গ বাহ্য, ঠিক আছে, দ্যাট মিনস সহায়ক। কি বলছে? এই গ্রন্থগুলি প্রকৃত ভাষায়, প্রাকৃত ভাষায় কিন্তু এটা রচিত হয়েছিল। এটা মাথায় রাখবে যে প্রাকৃত ভাষায় কিন্তু এটা রচিত হয়েছে। আর জৈন ধর্মের মূল দর্শন, নীতি এবং আচারবিধি বর্ণিত রয়েছে। পঞ্চমহাব্রত হলো জৈন ধর্মের 5টি মূল ব্রত। পরের প্রশ্ন কি বলছে দেখো, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি ত্রিপিটকে বিশ্বাসী নয়? কোন শাখাটি? মহাযান হবে, না বজ্রযান হবে, না হীনযান হবে, না প্রজ্ঞাপারমিতা হবে? অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট আনসার, প্রজ্ঞাপারমিতা। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বৌদ্ধ ধর্মের শাখাই নয়, সেজন্য এই আনসারটাই হবে। এটি মহাযান বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কিন্তু সূত্র গ্রন্থ। এটা একটা সূত্র গ্রন্থ, ঠিক আছে, এটা কোনো শাখা নয়। বৌদ্ধ ধর্মের প্রধান 3টি শাখা কি কি? না একটা হচ্ছে হীনযান, মহাযান আর হচ্ছে বজ্রযান। আর হীনযান যে শাখাটা, সেটা ত্রিপিটকের মূল ধর্মগ্রন্থ হিসেবে মানে, ঠিক আছে। আর মহাযান আর বজ্রযান শাখা ত্রিপিটক ছাড়াও অতিরিক্ত সূত্র এবং তন্ত্র গ্রন্থে যেগুলো বিশ্বাসী ছিল। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে, মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণের মাতা কে ছিলেন? কে ছিলেন? না দেবকী। সবাই জানো শ্রীকৃষ্ণের মাতা কে ছিল? দেবকী। মহাভারত এবং পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের মাতা ছিলেন দেবকী এবং পিতা ছিলেন বাসুদেব। দেবকী ছিলেন মথুরার রাজা উগ্রসেনের কন্যা এবং কংসের ভাগিনী। ঠিক আছে, কৃষ্ণ জন্মগ্রহণ করেন মথুরার কংসের কারাগারে এবং পরে তাকে গোকুলের নন্দ এবং যশোদার কাছে লালিত পালিত হওয়ার জন্য পাঠানো হয়। বোঝা গেছে? নেক্সট দেখো, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। খ্রিস্টপূর্ব 563 অব্দে কিন্তু বুদ্ধদেবের জন্মগ্রহণ হয়েছিল। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563 অব্দে বৈশাখী পূর্ণিমায় নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তার পিতা ছিলেন শাক্য বংশের রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়া দেবী। জন্মের সময় তার নাম ছিল কিন্তু সিদ্ধার্থ গৌতম। 35 বছর বয়সে বুধগয়ায় বোধিবৃক্ষের নিচে তিনি সমক্ষ সমাধি বা জ্ঞান লাভ করেন এবং বুদ্ধ নামে পরিচিত হন। বোঝা গেল? নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে আমার, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? কে ছিলেন আমাদের জানো? মহাবীর হচ্ছে শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর বা মহান ধর্মগুরু ছিলেন। মহাবীর ছিলেন 24তম এবং শেষ তীর্থঙ্কর। তিনি খ্রিস্টপূর্বে 599 অব্দে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 527 অব্দে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তার আসল নাম কিন্তু ছিল বর্ধমান। প্রথম তীর্থঙ্কর ছিলেন কে? হ্যাঁ, ঋষভনাথ হচ্ছে কিন্তু প্রথম তীর্থঙ্কর, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং 23তম তীর্থঙ্করও খুব ইম্পর্টেন্ট, দ্যাট মিনস পার্শ্বনাথ। হ্যাঁ, সারিপুত্র ছিলেন বুদ্ধের শিষ্য এবং তীর্থঙ্কর কিন্তু নয়। সারিপুত্র কে ছিল? এটা হচ্ছে বুদ্ধের শিষ্য, এটা কিন্তু মাথায় রাখবে। বুদ্ধের শিষ্য কে ছিল? সারিপুত্র। ঠিক আছে, আর ঋষভনাথ কে? না ঋষভনাথ হচ্ছে আমাদের প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে, আর পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর। মহাবীর হবে 24তম। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, বুদ্ধের আরেকটি নাম কি? সবাই জানো তথাগত হচ্ছে আরেকটি নাম। বুদ্ধের কিন্তু আরেকটি নাম কি?
তথাগত। তথাগত হলো গৌতম বুদ্ধের একটি বিখ্যাত উপাধি। এর অর্থ হলো যিনি সত্যে উপনীত হয়েছেন, যা বা যিনি তথা বা সত্য অবস্থা প্রাপ্ত হয়েছেন। বুদ্ধের অন্যান্য উপাধি হলো শাক্যমুনি, শাক্য বংশের মুনি, জিন, দ্যাট মিন্স বিজয়ী, সুগত, সুন্দরভাবে গত, ভগবান ইত্যাদি কিন্তু বুদ্ধের আরো নাম। ঠিক আছে, এবারে বলছে দেখো, নির্গ্রন্থ হলো জৈনদের উপাধি, যার অর্থ হচ্ছে গ্রন্থহীন বা মুক্ত। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চিন আসছে, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায়? কোথায় না লুম্বিনী, নেপালের। নেপালের লুম্বিনী প্রাচীন কপিলাবস্তু রাজ্যে জন্মগ্রহণ করেন। তার মা কিন্তু মায়াদেবী পিতৃগৃহে যাওয়ার পথে লুম্বিনী বাগানে সিদ্ধার্থের জন্ম দেন। সম্রাট অশোক এইখানে একটি স্তম্ভ স্থাপন করেন, যা আজও বিদ্যমান কিন্তু। লুম্বিনী বৌদ্ধ ধর্মের 4টি পবিত্রতম তীর্থস্থানের মধ্যে কিন্তু একটা। 4টা কি কি না লুম্বিনী, বুধগয়া, সারনাথ আর কুশীনগর, এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই 4টাই কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? না রাহুল হচ্ছে গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। গৃহত্যাগের পূর্বে রাজকুমার সিদ্ধার্থের পুত্রের নাম ছিল হচ্ছে রাহুল। তার মা ছিল যশোধরা। আর রাহুল জন্মের রাত্রেই সিদ্ধার্থ সত্য সন্ধানে গৃহত্যাগ করেছিলেন। পরবর্তীকালে বন্ধুত্ব লাভের পর রাহুল তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং একজন মহান, কি বলছে দেখো, না মহান জ্ঞানী হয়ে উঠেছিলেন। ঠিক আছে, আর আনন্দ, উপালি আর মহাকাশ্যপ্য এইগুলো কে ছিল? না এইগুলো সব ছিল বুদ্ধের প্রধান শিষ্য কিন্তু। ঠিক আছে, পুত্রের নাম হচ্ছে রাহুল, মনে রাখবে। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে ষোড়শ মহাজনপদের মধ্যে আধুনিক ভারতের অবস্থিত মহাজনপদটির নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। তো কম্বোজ হবে না মালব হবে না অঙ্গ হবে না অসমক হবে? অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট মিনস অসমক। ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ নিয়ে গঠিত। এর মধ্যে অসমক ছিলেন একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ। এটি বর্তমান মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। অন্যান্য 15টি যে মহাজনপদ উত্তর ভারতে অবস্থিত ছিল, কম্বোজ আফগানিস্তানে, মালব রাজস্থানে এবং অঙ্গবিহার হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্তে কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কে ছিলেন না গৌতমী পুত্র সাতকর্ণী কিন্তু সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক। খুবই ইম্পর্টেন্ট। গৌতমী পুত্র সাতকর্ণী, দেখে নাও কি বলছে, না 106 থেকে 130 খ্রিস্টাব্দে ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী শাসক। তিনি শক ক্ষত্র পুত্রদের মানে শতক্ষত্র পদের কি করছে দেখো, না পরাজিত করেছিল। শতপুত্রদের পরাজিত করে সাতবাহন সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠা করেন। তাকে কি বলা হচ্ছে দেখো, না ত্রিসমুদ্রাধিপতি, তার মানে কি হলো না 3 সমুদ্রের অধিপতি উপাধিতেও ভূষিত করা হয়েছে। তার মা গৌতমীর নামে তার নাম রাখা হয়েছিল, যা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন গুপ্ত রাজা কুলিক নামে পরিচিত ছিল? কোন না সমুদ্রগুপ্ত হচ্ছে কুলিক নামে পরিচিত ছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। সমুদ্রগুপ্ত 335 থেকে 375 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্যের একজন মহান শাসক ছিলেন কিন্তু। আর তাকে ভারতের নেপোলিয়ানও বলা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকেই বলা হয় কিন্তু। ভারতের নেপোলিয়ান হচ্ছে কে না সমুদ্রগুপ্ত। সমুদ্র, ঠিক আছে, গুপ্ত, সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়, কারণ তিনি অসংখ্য যুদ্ধে জয়লাভ করেছিল। তিনি একজন মহান যোদ্ধা হওয়ার পাশাপাশি সঙ্গীত প্রেমীও ছিলেন। তাকে কবিরাজ বা কবিদের রাজা উপাধিতেও দেওয়া হয়েছে। তাহলে সমুদ্রগুপ্তকে কিন্তু কবিরাজও বলা হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপ কোয়েশ্চেন। তার বলছে তার রাজত্বকালে তিনি বীণা বাজাতেন বলে তার মুদ্রায় বীণা সহ তার চিত্র পাওয়া গিয়েছে। বাহ! যার জন্য তাকে কি বলা হচ্ছে না কুলিক বা সঙ্গীতজ্ঞ বলা হতো। তাহলে কুলিক কথার অর্থ হচ্ছে সঙ্গীতজ্ঞ, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে সমুদ্রগুপ্তকে কিন্তু 3 নামে ডাকা হয়েছে। এক হচ্ছে ভারতের নেপোলিয়ান, 2 হচ্ছে কবিরাজ, 3 হচ্ছে কুলিক। কুলিকের আরেকটা অর্থ কি না সঙ্গীতজ্ঞ।
ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? সবাই জানে অশ্ব ঘোষের কাছে কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল কনিষ্ক। ঠিক আছে, কনিষ্ক মহারাজ কোথায়? না, অশ্ব ঘোষের কাছে কিন্তু দীক্ষিত হয়েছে। দেখো, মহাকবি ও বৌদ্ধ দার্শনিক অশ্ব ঘোষের প্রভাবে কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। অশ্ব ঘোষ ছিলেন বুদ্ধচরিত মহাকাব্যের রচয়িতা। খুবই ইম্পর্টেন্ট, কি রচয়িতা করেছিল? বুদ্ধচরিত। ঠিক আছে, বুদ্ধচরিত কিন্তু অশ্ব ঘোষ রচনা করেছিল। এবারে বলছে দেখো, কনিষ্ক 78 থেকে 102 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মের মহান পৃষ্ঠপোষক ছিলেন এবং তার রাজত্বকালে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সংগতি আয়োজিত হয়েছিল, চতুর্থ কিন্তু। আর তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলছে, গৌতম বুদ্ধ কোন মহাজনপদের অধিবাসী ছিলেন? কোন মহাজনপদের অধিবাসী ছিল? না, কোশল মহাজনপদের কিন্তু অধিবাসী ছিল গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোশল মহাজনপদের অন্তর্গত কপিলাবস্তু রাজ্যের শাক্য বংশে জন্মগ্রহণ করেন। তাই কপিলাবস্তু ছিল কোশল মহাজনপদের একটি ছোট্ট প্রজাতন্ত্র। আর কোশল মহাজনপদ কি বলছে দেখো, বর্তমানে কোথায়? না, উত্তরপ্রদেশ এবং নেপালের দক্ষিণাঞ্চলে জুড়ে বিস্তৃত ছিল। এর রাজধানী ছিল শ্রাবস্তী। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, শ্রাবস্তী রাজধানী ছিল কোশলের। যদিও বুদ্ধ কোশলে জন্মগ্রহণ করেন, তিনি তার অধিকাংশ সময় কিন্তু মগধ মহাজনপদে অতিবাহিত করেন। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চিন দেখো, কোন শিলালিপিতে অশোকের নাম উল্লেখ আছে এবং ব্যতীত সর্বত্র তিনি উল্লেখিত হয়েছেন দেব কি করেছে দেখো, দেবানাম প্রিয় নামে উল্লিখিত হয়েছেন? কোন? না, মাস্কি। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোন শিলালিপিতে অশোকের নাম উল্লেখ আছে? মাস্কি শিলালিপিতে। কর্ণাটকের মাস্কি লঘু শিলালিপিতে সম্রাট অশোকের নাম কিন্তু স্পষ্টভাবে উল্লিখিত রয়েছে। অধিকাংশ অশোকের শিলালিপিতে তাকে কি নামে ডাকা হয়েছে? না, দেবতাদের প্রিয়, দ্যাট মিনস প্রিয়, দেবানাম প্রিয় হিসেবে ডাকা হয়েছে। হ্যাঁ, এছাড়াও কি নামে ডাকা হয়েছে? প্রিয়দর্শী নামে ডাকা হয়েছে, উপাধিতে উল্লেখ করা হয়েছে। মাস্কি শিলালিপি যখন আবিষ্কার হয়েছিল, আবিষ্কারের পূর্বে ঐতিহাসিকরা নিশ্চিত ছিলেন না যে ওই দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী আসলে অশোকের কিনা। মাস্কি এবং গর্জরা শিলালিপিতে কি করা যাচ্ছে না, অশোকের নাম পাওয়ায় এই সন্দেহ কিন্তু দূর হয়েছে। তাহলে অশোকের আর যে নাম ছিল, কি কি নাম ছিল? প্রিয়দর্শী নাম ছিল, ঠিক আছে, দেবতাদের প্রিয়, দেবনাম প্রিয় ছিল, ঠিক আছে, এইসব নাম ছিল। নেক্সট দেখো, নেক্সট বলছে মেগাস্তিনিস কি বলছে, রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? কোন বংশের জানা যায়? মৌর্য বংশের কিন্তু ইতিহাস জানা যায় মেগাস্তিনিসের রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে। গ্রিক রাজদূত কি? না, মেগাস্তিনিস সিরিয়ার রাজা সেলুকাসের দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং কয়েক বছর পাটলিপুত্রে অতিবাহিত করেন। তার রচিত ইন্ডিকা গ্রন্থে মৌর্য যুগের ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কি করছে ব্যবস্থার বিস্তারিত বর্ণনা রয়েছে। যদিও মূল গ্রন্থটি হারিয়ে গেছে এবং অংশ অন্যান্য গ্রিক বা রোমান লেখকের রচনায় সংরক্ষিত রয়েছে এই সমস্ত গ্রন্থ। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন কি বলছে দেখো, মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিষ্ঠা ছিলেন? সবাই জানো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা ছিলেন। কেন? দেখো, অজাতশত্রু কি না, খ্রিস্টপূর্ব 492 থেকে 460 ছিলেন মগধের কিন্তু হর্ষঙ্ক বংশের একজন শক্তিশালী শাসক। তিনি ছিলেন, তার পিতা বিম্বিসারকে হত্যা করে কি করেছে, সিংহাসনে বসেছিলেন। তার শাসনকালে মগধ সাম্রাজ্য ব্যাপক বিস্তার লাভ করে। তিনি বৈশালী, লিচ্ছবি প্রজাতন্ত্র এবং কোশল রাজ্য জয় করেন। ঠিক আছে, এবং তার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সংগীতি রাজগৃহে অনুষ্ঠিত হয়। কি বলছে দেখো, না, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু বিম্বিসার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো কি বলছে, শেষ মৌর্য সম্রাট কে ছিল? শেষ মৌর্য সম্রাট ছিল বৃহদন্ত। বৃহদন্ত কিন্তু শেষ মৌর্য সম্রাট ছিল। বৃহদন্ত ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট। তিনি খ্রিস্টপূর্ব 187 থেকে 185 অব্দ পর্যন্ত রাজত্ব করেন। হ্যাঁ, তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। ঠিক আছে, সেনাপতি কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে সিংহাসন দখল করেছিল। ঠিক আছে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেন এবং বৃহদন্ত ছিলেন কি না, একজন দুর্বল শাসক এবং তার সময় মৌর্য সাম্রাজ্য অনেকটাই ভেঙে পড়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথম মৌর্য সম্রাট আর অশোক ছিলেন সর্বশ্রেষ্ঠ মৌর্য সম্রাট। ঠিক আছে,
নেক্সট দেখো, গ্রিক রাজদূত মেগাস্তিনিস কোন রাজার সভায় উপস্থিত হলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজার সভায় উপস্থিত হন। ঠিক আছে। খ্রিস্টপূর্ব 302 অব্দে গ্রিক রাজদূত মেগাস্তিনিস কিন্তু সেলুকাস নিকটের প্রতিনিধি হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কি করেছিল, রাজসভায় এসেছিল এবং তিনি পাটলিপুত্রে বেশ কয়েক বছর অবস্থান করেন এবং মৌর্য সাম্রাজ্যের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। তার ইন্ডিকা গ্রন্থ মৌর্য যুগের ইতিহাসে জানার জন্য একটি অন্যতম উৎস ছিল। চন্দ্রগুপ্ত এবং সেলুকাসের মধ্যে একটি চুক্তি হয়। এই সেলুকাস তার কন্যাকে চন্দ্রগুপ্তের সাথে বিবাহ দেন। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? কখন আক্রমণ করেন? না খ্রিস্টপূর্ব 326, খ্রিস্টপূর্ব 326-এ কিন্তু আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল। মহান কি বলেছে দেখো, মেসোডেনীয় বিজেতা আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326 অব্দে পারস্য থেকে ভারতের দিকে যাত্রা শুরু করেছেন এবং খ্রিস্টপূর্ব 326 অব্দে সিন্ধু নদ পার হয়ে পাঞ্জাবে প্রবেশ করেন। তিনি ঝিলাম নদীর তীরে রাজ্য ঝিলাম নদীর তীরে যে রাজা আছে, রাজা পুরুর, দ্যাট ইজ পোরাস, এর সাথে যুদ্ধে লিপ্ত হন এবং জয়লাভ করেন। তবে তার সৈন্যরা কি বলছে দেখো, না বিয়াস নদীর পরে অগ্রসর হতে অস্বীকার করায় তিনি ফিরে যেতে বাধ্য হন। খ্রিস্টপূর্ব 323 অব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়েছিল। বোঝা গেল? নেক্সট দেখো, অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? না হবে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল 1837 সালে ব্রিটিশ পণ্ডিত এবং প্রত্নতত্ত্ববিদ জেমস প্রিন্সেপ প্রথম অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করতে সক্ষম হন। এটি ছিল প্রাচীন ভারতীয় ইতিহাসে গবেষণায় একটি যুগান্তকারী আবিষ্কার। তার এই সফল পাঠ্যোদ্ধারের মাধ্যমে মৌর্য সম্রাট অশোক এবং তার শাসনকাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়। প্রিন্সেপ ছিলেন কলকাতা ট্যাক্সালের আধিকারিক এবং এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের জেনারেল সম্পাদক। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছি তোমাদের সামনে কি, না শকাব্দ গণনা কোন বছর থেকে শুরু হয়? শকাব্দ গণনা হচ্ছে কিন্তু 78 খ্রিস্টাব্দ থেকে কিন্তু শুরু হয়। সংবত বা শকাব্দ 78 খ্রিস্টাব্দে শুরু হয়। কুষাণ সম্রাট কনিষ্ক এবং ওই শকাব্দ প্রচলন করেন বলে মনে করা হয়েছে। ঠিক আছে। ভারতে এটি একটি কি না গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার পদ্ধতি। 1957 সাল থেকে ভারত সরকার কর্তৃক জাতীয় পঞ্জিকা হিসেবে স্বীকৃত হয়েছে। এই পঞ্জিকা ভারতীয় সরকারি দলিলপত্র এবং সংবাদপত্র এবং অল ইন্ডিয়া রেডিওতে ব্যবহৃত হয়। শকাব্দের সাথে 78 যোগ করলে খ্রিস্টাব্দ পাওয়া যায়। ঠিক আছে। নেক্সট দেখো, কে দক্ষিণাপথের অধিপতি নামে পরিচিত ছিল? দক্ষিণাপথের অধিপতি নামে পরিচিত ছিল গৌতমীপুত্র সাতকর্ণী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাতবাহন বংশের মহান শাসক গৌতমীপুত্র সাতকর্ণীকে দক্ষিণাপথের অধিপতি বা দক্ষিণাপথেশ্বরী বলা হবে বা উপাধি দিয়েছিল। তিনি দক্ষিণ ভারতের সাতবাহন সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং ক্ষুদ্রপদের পরাজিত করেন। তার মাতা গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তিতে তাকে এক ব্রাহ্মণ, দ্যাট মিনস শুধুমাত্র ব্রাহ্মণদের রক্ষক যারা, ঠিক আছে, দক্ষিণাপতি এবং কি বলেছে না মুদ্রাধিপতি বলেও গণনা করেছিল। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? সবাই জানো ধননন্দ ছিল আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট। খ্রিস্টপূর্ব 326 অব্দে আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করেছিল তখন মগধের সম্রাট ছিল নন্দ বংশের শেষ শাসক ধননন্দ, দ্যাট ইজ মহাপদ্ম পুত্রের যে নন্দ, তিনি হচ্ছে ধননন্দ। তিনি ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী এবং ধনী রাজা, কিন্তু প্রজাদের কাছে অপ্রিয়। আলেকজান্ডার রিয়াস নদীর তীরে পৌঁছে তার বিশাল সেনাবাহিনী সম্পর্কে জানতে পারেন এবং তার সৈন্যরা আর এগিয়ে যেতে অস্বীকার করে। পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্যের সাহায্যে ধননন্দকে উৎখাত করা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, খ্রিস্টপূর্ব 327 সাল কে ভারত আক্রমণ করেছিল? 327 সালে কিন্তু আলেকজান্ডার আক্রমণ করেছিল ভারত। দেখো, মেসিডোনিয়ার শাসক যে আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 327 অব্দে কি করেছে? ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেন এবং খ্রিস্টপূর্ব 326 অব্দে ঝিলাম নদীর তীরে রাজা পুরুর সাথে কি হয়েছে না হাইডাসপিস যুদ্ধে জড়িত হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চিন।
হাইডাসপিস যুদ্ধে জড়িত হয়েছিল, যদিও তিনি বিজয়ী হন এবং কি বলছে দেখো, পুরুষ সাহসিকতার মুগ্ধ হয়ে তাকে তার রাজ্য ফিরিয়ে দেন। ঠিক আছে। অন্যদিকে সুলতান মোহাম্মদ হুম কি করেছে না, গজনবী এক 1001 খ্রিস্টাব্দে, মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে এবং তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা আরেকবার দেখে নিও তোমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কি বলছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলছে কি না, আচ্ছা, কি বলছে দেখো না, মামুনর সম্পর্কে অসত্য বিবৃতি কোনটি? কি নিয়ে দেখো, মামুনর সম্পর্কে নিম্নে কোনটি বিবৃতিটির মধ্যে কোনটি অসত্য? এটি একটি ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির গিটিখানা, এটা একদম ঠিক কথা বলেছে। ঠিক আছে, প্রথম কথা। আর দ্বিতীয়টা বলছে দেখো, এটি ছিল পল্লব রাজাদের রাজধানী, এটাও ঠিক কথা। এখানে কথাকলি নৃত্যের ভাষা, এইটা ভুল। ঠিক আছে, কথাকলি কি না, কথাকলি হচ্ছে কেরালার ঐতিহ্য, এটা কিন্তু কেরালার ঐতিহ্য। ঠিক আছে, আর এটা একটা পর্যটন কেন্দ্র, এটাও ঠিক। তাহলে দেখো, মামুলম এটা কি নাম, না, মামল্লপুরম তামিলনাড়ুর একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা পল্লব রাজাদের রাজধানী ছিল এবং এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তবে কথাকলি নৃত্য এটা কেরালার ঐতিহ্য, মামুনের নয়। ঠিক আছে, এখানে ভরতনাট্যম নৃত্য শিল্পীর বা শৈলীর প্রচলন রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলছে মহাবলীপুরমের রথ। ঠিক আছে, রথ কি বলছে দেখো না, আর্কারিকিষ্ট শব্দগুলি নিম্নোক্ত হয়েছিল কোন আমলে? কোন আমলে হয়েছিল না, অপশন এ ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ পল্লব রাজাদের আমলে কিন্তু এটা হয়েছিল। কি বলছে দেখো, পুরমের বিখ্যাত পঞ্চরথ, দ্যাট ইজ পাঁচটি রথের মন্দির যেটা রয়েছে, পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের 630 থেকে 668 খ্রিস্টাব্দ শাসনকালে নির্মিত হয়েছিল। এগুলি একক পাথর খোদাই করে তৈরি অসাধারণ স্থাপত্যকর্ম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কি বলেছে দেখো না, বালদের আক্রমণকারী চোল রাজা, মানে কোন চোল রাজা কি বলছে দেখো না, বালদের আক্রমণ করেন? বালদের কোন চোল রাজা আক্রমণ করেছিল না, অপশন বি, দ্যাট মিনস রাজেঙ্গ রাজা, যেটা সেটা হচ্ছে যে বালদের আক্রমণ করেছিল। প্রথম রাজেন্দ্র চোল, দ্যাট মিনস 1012 থেকে 1044 খ্রিস্টাব্দে বাংলা, দ্যাট মিনস বালো, হ্যাঁ, আক্রমণ করেছিলেন এবং পাল রাজা কি বলছে দেখো না, মহিপালকে পরাজিত করেছিলেন। তিনি কি করছে না, গঙ্গাইকোন্ড চোল, দ্যাট মিনস গঙ্গা বিজয়ী উপাধি গ্রহণ করেন। নেক্সট কোশ্চিন দেখো, প্রাচীন সংস্কৃত গ্রন্থ ব্যবহারিক বন্ধন নিয়ামক কোনটি বোঝানো হতো? কোনটা বোঝানো হতো? অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোনটা না, না এটা হবে অপশন বি, পৌল নবীর। পৌল নবীর হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। পৌল নবীর কি করছে না, প্রাচীন সংস্কৃত গ্রন্থ ব্যবহারিক বন্ধন নিয়ামক একটি গ্রন্থ। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কি বলছে দেখো না, মৃচ্ছকটিক নাটকটির রচয়িতা কে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। শূদ্রক হচ্ছে মৃচ্ছকটিক নাটকটির রচয়িতা। শূদ্রক কি না, মৃচ্ছকটিক কথার অর্থ হচ্ছে মাটির গাড়ি। শূদ্রক রচিত একটি বিখ্যাত সংস্কৃত নাটক, যা একজন দরিদ্র ব্রাহ্মণ চারুদণ্ড এবং গণিকা বসন্ত সেনার, দ্যাট মিনস প্রেম কাহিনী বর্ণনা করা হয়েছে। এটি সামাজিক বাস্তবতার এক অনন্য দলিল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, কীর্তার্জুনীয় লিখেছিলেন কে? কীর্তার্জুনীয় লিখেছিলেন হচ্ছে ভারবি। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। ভারবি হচ্ছে কীর্তাঞ্জলিও লিখেছিলেন। ভারবি ছিলেন ষষ্ঠ শতাব্দীর একজন মহান সংস্কৃত কবি। কীর্তার্জুনীয় মহাভারতের একটি পূর্ব অবলম্বনে রচিত মহাকাব্য, যেখানে অর্জুন ও শিবের যুদ্ধ বর্ণিত রয়েছে। পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, গীত গোবিন্দ কে রচনা করেছিল? গীত গোবিন্দ কে রচনা করেছিল না, জয়দেব হচ্ছে গীত গোবিন্দ রচনা করেছিল। 1200 শতাব্দীতে সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিল, আর এটা রাধাকৃষ্ণের প্রেমলীলা বর্ণনাকারী একটি অমর কাব্যগ্রন্থ। ঠিক আছে, আর জয়দেব সেন রাজবংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? এক্ষুনি পড়লাম, সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে
যে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। কার রাজত্বকালে? না প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় আহ, গঠিত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় পঞ্চম শতাব্দীতে 427 খ্রিস্টাব্দ গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে বিহারে প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বিশ্বের প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি, ঠিক আছে, যেখানে 10,000 শিক্ষার্থী এবং 2,000 শিক্ষক ছিলেন। তারপরের প্রশ্ন দেখো, কোন পদ্ধতিতে বিক্রমশিলা তক্ষশিলা কোন শতাব্দীতে কি করেছে না বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়? কোন শতাব্দীতে? অষ্টম শতাব্দীতে কিন্তু এটা বিক্রমশিলা আর তক্ষশিলা স্থাপন করা হয়েছিল। বিক্রমশিলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অষ্টম শতাব্দীর শেষ ভাগে, দ্যাট মিনস 783 খ্রিস্টাব্দে পাল সম্রাট ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তক্ষশিলা অবশ্য আরও প্রাচীন, দ্যাট মিনস ষষ্ঠ শতাব্দীর পূর্ব দিকে বিক্রমশিলা তান্ত্রিক বৌদ্ধিক ধর্মের একটি প্রধান কেন্দ্র ছিল। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে রাজতরঙ্গিনী রচয়িতা কে ছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কে ছিল না কলহন ছিল রাজতরঙ্গিনী রচয়িতা। কলহন হচ্ছে 1200 শতাব্দীতে, দ্যাট মিনস 1148 থেকে 50 খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী রচনা করেছিলেন। এটি কিন্তু কাশ্মীরের ইতিহাস বর্ণনাকারী একটি মহাকাব্য এবং ভারতের প্রথম ঐতিহাসিক কাব্যগ্রন্থ হিসেবে পরিচিত ছিল। ঠিক আছে। নেক্সট দেখো, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? কোন পাল সম্রাট? না এটা হয়ে যাবে ধর্মপাল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ধর্মপাল হচ্ছে যে মহাবীরা বিশ্ববিদ্যালয় স্থাপিত করেছিল। ঠিক আছে। পাল সম্রাট ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দে বিহারের ভাগলপুর জেলায় বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। এটি নালন্দার পাশাপাশি বৌদ্ধ শিক্ষার একটি প্রধান কেন্দ্রও ছিল। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? কোন ব্যক্তি? কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। চতুর্থ পঞ্চম শতাব্দীতে সংস্কৃত সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কবি এবং নাট্যকার হিসেবে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত হয়েছিল। তার রচনায় প্রকৃতি বর্ণনা, মানবিক আবেগ এবং কাব্যিক সৌন্দর্যের তুলনায় অতুলনীয়। ঠিক আছে। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের, দ্যাট মিনস বিক্রমাদিত্য সভাকবি ছিলেন। তাহলে বিক্রমাদিত্য কার ছদ্মনাম? দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছদ্মনাম কিন্তু। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা? কোনটা কালিদাসের রচনা বলতো? রঘুবংশম হচ্ছে কালিদাসের রচনা। এটা কি বলছে দেখো, এটা বলছে রঘুবংশম কালিদাসের একটি মহাকাব্য যা রঘুবংশের রাজাদের কাহিনী বর্ণনা করা হয়েছে। কদম্বিনী আর হর্ষচরিত, এই কদম্বিনী আর হচ্ছে হর্ষচরিত এগুলো কিনা বাণভট্টের রচনা। আর গীত গোবিন্দ কার রচনা? এটা জয়দেবের। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে নিচের কোনটি কালিদাসের রচনা নয়? এখানে মোটামুটি ঋতু সংহার, মেঘদূত, না বিকাগ্নিমিত্রম, না রঘুবংশম, কোনটা রচনা নয় বলেছে? তাহলে সবগুলি উত্তরগুলি কিন্তু রচনা। হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু এখানে কালিদাসের রচনা। এটা কিন্তু মিস্টেক আছে, সবগুলোই এখানে হবে, সবগুলোই কিন্তু রচনা হবে। ঠিক আছে। কালিদাসের প্রধান রচনাগুলি হচ্ছে মহাকাব্যর হচ্ছে যে কে না রঘুবংশম আছে, কুমার সম্ভবম আছে, নাটক হচ্ছে অভিজ্ঞম শকুন্তলম রয়েছে, হ্যাঁ, বিক্রমোর্বশীয়ম রয়েছে, মালবিকা অগ্নিমিত্রম রয়েছে, গীতিকাব্য রয়েছে হচ্ছে মেঘদূত, ঋতুসংহার, সবগুলোই রয়েছে কিন্তু এখানে। তো এটা একটু দেখে নেবে, সবগুলোই কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে কোন সংস্কৃত নাটকে চারু দত্ত এবং বসন্ত সেনার চরিত্র দুটির সাক্ষাৎ পায়? কোন? চারু দত্ত আর বসন্ত সেনার এটা কিন্তু আনসার হবে মিচ্ছকটিক। ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। চারু দত্ত আর বসন্ত সেনার চরিত্রে দুটি সাক্ষাৎ কোথায় দিয়ে পায় না মিচ্ছকটিক বলে যেই নাটক আছে সেখানে এই দুটো চরিত্র পাওয়া যায়। মিচ্ছকটিক হচ্ছে মাটির গাড়ি। ঠিক আছে। শূদ্রক রচিত নাটকে চারু দত্ত, দ্যাট মিনস দরিদ্র ব্রাহ্মণ, আর বসন্ত সেনা, দ্যাট মিনস গণিকা প্রধান চরিত্র। আর এটি সামাজিক বৈষম্য এবং প্রেমের এক অনন্য কাহিনী। ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। নেক্সট দেখো, বলছে হিতোপদেশ কে রচনা করেন? হিতোপদেশ কে রচনা করেছিল না নারায়ণ পণ্ডিত হচ্ছে হিতোপদেশ রচনা করেছিল। কত শতাব্দীতে? 1200 শতাব্দীর বাংলায় সংস্কৃত ভাষায় হিতোপদেশ রচনা করেন এবং এটি পঞ্চতন্ত্রের অনুকরণে রচিত একটি নীতিকথার সংকলন যা 4টি ভাগে বিভক্ত। কি কি 4টি ভাগ? না মিত্রলাভ, তারপর হচ্ছে সত্যভেদ,
বিগ্রহ আর সন্ধি, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বলছে যথাক্রমে রাজতরঙ্গিনী এবং হর্ষচরিতে রচয়িত হলেন কে? কে রচয়িত করেছিল রাজতরঙ্গিনী, তারপরে হচ্ছে হর্ষচরিত রচনা হয়েছিল কলহন এবং বাণভট্ট, দুজনেই হচ্ছে যে রাজতরঙ্গিনী আর হর্ষচরিত যথাক্রমে রচনা করেছিল। মানে রাজতরঙ্গিনী কে করেছিল? কলহন, ঠিক আছে। আর হচ্ছে হর্ষচরিত কে করেছিল? না বাণভট্ট, ঠিক আছে। কলহন রচিত করেছিল রাজতরঙ্গিনী, কাশ্মীরের ইতিহাস নিয়ে তৈরি হয়েছিল। আর বাণভট্ট রচিত হয়েছিল হর্ষচরিত, সম্রাট হর্ষবর্ধনের জীবনী লেখা ছিল। আর বাণভট্ট হর্ষবর্ধনের কি ছিল? না সভাকবি ছিল। এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দেখো, নেক্সট বলছে অর্থশাস্ত্রের রচয়িতা কে? সবাই জানো কৌটিল্যের অর্থশাস্ত্রের রচয়িতা। কৌটিল্য দ্যাট মিন্স চাণক্য বা বিষ্ণুগুপ্ত একে বলা হয়। হ্যাঁ, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন এবং খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর অর্থশাস্ত্র রচনা করেছিলেন। এটি রাষ্ট্রনীতি, অর্থনীতি, কূটনীতি এবং যুদ্ধবিদ্যার এক বিশ্বকোষ। ওকে। নেক্সট দেখো, বলছে অর্থশাস্ত্র কার রচনা? কার রচনা সবাই জানো, এক্ষুনি বললাম কৌটিল্য। অর্থশাস্ত্র 15টি অধিকরণ এবং 180টি প্রকরণে বিভক্ত। খুবই ইম্পর্টেন্ট। এতে রাজার কর্তব্য, প্রশাসন, বিচার ব্যবস্থা, কর আদায়, গুপ্তচর বৃত্তি, তারপরে যুদ্ধনীতি ইত্যাদি বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে। ওকে। নেক্সট কোশ্চিন দেখো, কোন সময়কার মানুষ সমাজে বর্ণ, গোত্র, হিন্দু ও বৌদ্ধের কি করেছে নির্দিষ্ট নিয়ম মেলে না? কোন সময়কার? বৈদিক। এটা খুবই ইম্পর্টেন্ট। বৈদিক সময়ে উত্তর হবে কিন্তু বৈদিক, ঠিক আছে। নেক্সট দেখো, বৈদিক যুগে কিন্তু কি বলছে দেখো, বর্ণাশ্রম ধর্ম, গোত্রপ্রথা এবং সামাজিক নিয়মকানুন সুসংহত হয়। এই সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের বিভাজন স্পষ্ট হয়ে ওঠে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে প্রথম চন্দ্রগুপ্তের পর কে গুপ্ত সাম্রাজ্যের নিয়ন্ত্রণে কে বসেছিল প্রথম চন্দ্রগুপ্তের পর? সমুদ্রগুপ্ত বসেছিল। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে 320 থেকে 335, মনে রাখতে হবে। আর গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাও ছিল। আর তার পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন এবং সাম্রাজ্য বিস্তারের অসাধারণ সাফল্য লাভ করেন। আর সমুদ্রগুপ্ত কিন্তু প্রথম চন্দ্রগুপ্তকে মেরেই বসেছেন, ঠিক আছে। তারপরে দেখো, নেক্সট কোশ্চিন বলছে, কি বলছে দেখো, নেক্সট কোশ্চিন বলছে নিম্নোক্ত কে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা? কে প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা? না এটা হবে শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা। প্রথমে এসেছে শ্রীগুপ্ত ফার্স্টে, দ্বিতীয় প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে এসেছে তৃতীয়তে সমুদ্রগুপ্ত। এটা কিন্তু মনে রাখতে হবে। এবার বলছে দেখো, শ্রীগুপ্ত কিন্তু 240 থেকে 280 খ্রিস্টাব্দে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেও প্রথম চন্দ্রগুপ্ত 320 থেকে 335 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হয়, কারণ তিনি কি ছিলেন দেখো, লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর কুমার দেবীকে বিয়ে করে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। তারপরে দেখো, তারপরে বলছে কদাম্বরী রচয়িতা কে? কদাম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট। বাণভট্ট সপ্তম শতাব্দীতে সংস্কৃত ভাষায় কিন্তু এটা লিখেছিল। আর এটি একটি কিন্তু রোমান্টিক গদ্য কাব্য, যা চন্দ্রাপীড় এবং কদাম্বিনীর প্রেম কাহিনী বর্ণনা করেন। বাণভট্ট মারা যাওয়ার পর তার পুত্র ভূষণ ভট্ট এটি সম্পূর্ণ করেন। ওকে। তারপরে বুদ্ধচরিত কার লেখা? সবাই জানো অশ্বঘোষের লেখা। অশ্বঘোষ প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে কুষাণ সম্রাট কনিষ্কের সভাপতি ছিলেন, খুবই ইম্পর্টেন্ট। তিনি সংস্কৃত ভাষায় বুদ্ধচরিত মহাকাব্য রচনা করেন, যা গৌতম বুদ্ধের জীবনী বর্ণনা করে এবং এটি বৌদ্ধের সাহিত্যের একটি অমূল্য সম্পদ, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। নেক্সট দেখো, নেক্সট বলছে যে বিক্রমোর্বশীয়ম রচয়িতা কে ছিল? কে ছিল? না কালিদাস। খুবই ইম্পর্টেন্ট। বিক্রমোর্বশীয়ম কালিদাসের 3টি নাটকের একটি, ঠিক আছে। এতে রাজা কি লিখে আছে দেখো, পুরুরবা আর হচ্ছে অপ্সরা উর্বশীর প্রেম কাহিনী বর্ণিত রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এটি 5 অঙ্কে বিভক্ত কিন্তু, এবং মানব আর দেবতার প্রেমের এক অনন্য উপস্থাপন, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে উত্তর রামচরিতের রচয়িতা কে ছিল? খুবই ইম্পর্টেন্ট, WBPSC তে এসেছে। কে ছিল? না ভবভূত। ভবভূতি ছিল হচ্ছে উত্তর রামচরিতের রচয়িতা, ঠিক আছে। ভবভূতি মাত্র কি বলছে দেখো, অষ্টম শতাব্দীতে উত্তর রামচরিতের নাটক রচনা করেন, যা রামায়ণের উত্তরাখণ্ডের কাহিনী অবলম্বনে রচিত। এতে রাম সীতার বিচ্ছেদ ও পুনর্মিলনের মর্মস্পর্শী কাহিনী বর্ণিত রয়েছে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ভবভূতি কিন্তু এটা রচয়িতা করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? জাতকের গল্পগুলো অবশ্যই পালি ভাষায় লেখা, ঠিক আছে। জাতক কাহিনীগুলি পালি ভাষায় রচিত বৌদ্ধ সাহিত্যের অংশ। এতে 547টি গল্প রয়েছে, যা যুদ্ধের কি বলছে দেখো, পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে, ঠিক আছে। কার? না বুদ্ধের।
বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, এবং প্রতিটি জাতক নৈতিক শিক্ষা প্রদান করে এবং বৌদ্ধ দর্শনের মূল্যবোধ তুলে ধরে, ঠিক আছে, তুলে ধরে। নেক্সট বলছে অভিজ্ঞম শকুন্তলম কার রচনা? সবাই জানো কালিদাসের। কি করেছে? শ্রেষ্ঠ নাটক, এবং যা মহাভারতের শকুন্তলা এবং দুষ্মন্তের কাহিনী অবলম্বনে রচিত। জার্মান কবি গেট এই নাটকে কি করেছে দেখো, ভূয়সী প্রশংসা করেছেন, ঠিক আছে, প্রচুর প্রশংসা করেছে আর কি। নেক্সট দেখো, নেক্সট বলছে যোগ তীর্থযাত্রা তুষ্ট টেম্পল কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? না নেপালে অবস্থিত। যোগ মানে যোগী, হ্যাঁ, তীর্থযাত্রার স্থূলগুলি নেপালে অবস্থিত কিন্তু এটা, ঠিক আছে। বিশেষত পশুপতিনাথ মন্দির ও লুম্বিনী, দ্যাট মিন্স বুদ্ধের জন্মস্থান, যা হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের তীর্থযাত্রীদের কাছে পবিত্র। খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। নেক্সট বলছে দেখো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট। কোন রাজ্যে? মহারাষ্ট্র রাজ্যে কিন্তু ইলোরা গুহা অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। ইলোরা গুহা কি বলছে দেখো, মহারাষ্ট্রের কোথায়? না ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত, ঠিক আছে। এখানে 34টি গুহা রয়েছে, যা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের মন্দির রয়েছে এখানে। আর বিখ্যাত কৈলাস মন্দির গুহা 16তে, হ্যাঁ, একক পাথর খোদাই করে তৈরি বিশ্বের বৃহত্তম মন্দির কিন্তু এটা, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সাঁচির স্তূপ স্মৃতিস্তম্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে কিন্তু এটা অবস্থিত। সাঁচির মহাস্তূপ মধ্যপ্রদেশের, কি বলছে দেখো, রায়সেন জেলায় অবস্থিত কিন্তু, ঠিক আছে। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এটি নির্মাণ করেন। এটি ভারতের প্রাচীনতম পাথরের স্থাপত্য এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ঠিক আছে। আর স্তূপটিতে বুদ্ধের অবশেষ সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা যায়, ঠিক আছে। নিচের কোশ্চিন দেখো, বলছে দিল্লির প্রাচীন নাম কি ছিল? কি ছিল? না ইন্দ্রপ্রস্থ হচ্ছে দিল্লির প্রাচীন নাম ছিল। মহাভারত অনুসারে পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ নগরী প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে দিল্লির পুরানা কিলা এলাকায় অবস্থিত, ঠিক আছে, এবং পরবর্তীকালে এর নাম হয় দিল্লি বা দিল্লি, ঠিক আছে। নেক্সট দেখো, ইসলামের ভারতে কিভাবে আগমন হয়েছিল এটা দেখছি দেখো। প্রথম ভারতের সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? কিভাবে আসে ভারতে? না অপশন ডি, দ্যাট মিন্স মালাবার উপকূলের আরব বণিকদের দ্বারা কিন্তু ইসলাম ধর্মের ভারতে এসেছিল। কি বলছে দেখো, 7ম শতাব্দীতে আরব বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে মালাবার উপকূলে, দ্যাট মিন্স কেরালা, আসেন এবং শান্তিপূর্ণভাবে ইসলাম ধর্ম প্রচার করেন। এটি ছিল ভারতের ইসলামের প্রথম পরিচয়। তাহলে আরব বণিকেরা প্রথমে এসেছিল মালাবার উপকূলে, দ্যাট মিন্স এখন সেটা কেরালা, ঠিক আছে। মালাবার উপর বাণিজ্য সম্পর্কে এসেছিল। তারপরে কে এসেছিল? মোহাম্মদ বিন তুগলক এসেছিল। মোহাম্মদ বিন তুগলক কত সালে এসেছিল? 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেছিল। তারপরে হয়েছিল তুর্কি আক্রমণ, সেখানে 10ম শতাব্দী থেকে সামরিক সম্প্রসারণ হয়েছিল, ঠিক আছে। এই স্টেপগুলো মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপ কোথা থেকে এসেছিল, সেকেন্ড স্টেপ হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, থার্ড স্টেপ করে তুর্কি আক্রমণ, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গেলেন দেবগিরিতে? কোন তুগলক? না মোহাম্মদ বিন তুগলক। কত খ্রিস্টাব্দ? না 1325 থেকে 1351, দ্যাট মিন্স 1327 খ্রিস্টাব্দে রাজধানী দিল্লি থেকে দেবগিরি নিয়ে যান, যার নাম পরিবর্তন করে এখন হচ্ছে দৌলতাবাদ রাখা হয়েছে, স্থানান্তরিত করেন। এই সিদ্ধান্ত ব্যর্থ হয় এবং 1335 সালে তিনি পুনরায় দিল্লিতে ফিরে আসেন। তারপরে দেখো মোহাম্মদ বিন তুগলকের রাজধানী নিয়েই আর একটা কোয়েশ্চিন। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? একই কোয়েশ্চিন, দেবগিরিতে স্থানান্তরিত করেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আক্রমণকারী নামে পরিচিত? কোন সম্রাট? না ইলিয়াস শাহ হচ্ছে বাংলার আক্রমণ নামে পরিচিত। ইলিয়াস শাহ কি করছে দেখো, না শামসুদ্দিন ইলিয়াস শাহ হচ্ছে 1342 থেকে 1358 বাংলায় প্রথম স্বাধীন সুলতান, যিনি সমগ্র বাংলা একত্রিত করেন এবং শাহই বাঙ্গালা, বাংলার সুলতান উপাধি গ্রহণ করেন, ঠিক আছে, এবং তিনি ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। নেক্সট বলছে কে প্রথম বাংলার স্বাধীন সুলতান বলে স্বীকৃত পেয়েছিল? কে পেয়েছিল? না শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার
প্রথম স্বাধীন সুলতান বলে পরিচিত হয়েছিল। 1342 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি অধিনেতা অস্বীকার করে বাংলার প্রথম স্বাধীন সুলতান হন। ঠিক আছে, এবারে বলছে তিনি পান্ডুয়াকে রাজধানী করেন এবং বাংলার সংস্কৃতি ও রাজধানীর রাজনৈতিক যে পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, নেক্সট বলছে বাংলার আকবর কাকে বলা হয়। সবাই জানো হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়, এটা কনস্টেবলে এসেছিল। হোসেন শাহ কি বলছে দেখো, আলাউদ্দিন হোসেন শাহ 1494 থেকে 1519 বাংলায় আকবর নামে পরিচিত ছিলেন, কারণ তার শাসনকালে বাংলায় শান্তি, সমৃদ্ধি, সংস্কৃতি উন্নতি হয়েছিল। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখেছিলেন এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। নেক্সট বলছে বাংলার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? কে ছিল না? আলাউদ্দিন হোসেন শাহ বাংলার হুসেন শাহী প্রতিষ্ঠিত ছিল। নেক্সট কি বলছে দেখো, না আদিনা মসজিদ কোথায় অবস্থিত? সবাই জানো পান্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ। কি বলছে দেখো, না আদিনা মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলায় পান্ডুয়ায় অবস্থিত। এটি 1369 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন এবং এটি ভারতের উপমহাদেশের বৃহত্তম মসজিদের একটি মসজিদ। ঠিক আছে, নেক্সট বলছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন? না এটা হচ্ছে সিকান্দার শাহ নির্মাণ করেছিল। সে সুলতান সিকান্দার শাহ 1358 থেকে 1393 ইলিয়াস শাহীর বংশের দ্বিতীয় সুলতান ছিলেন এবং আদিনা মসজিদ বাংলার সুলতানি স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, বলছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সময়ে সময়ে কে ছিলেন? শ্রেষ্ঠ সময়ে ছিলেন দেবরায়। কৃষ্ণদেবরায় কি ছিল না? কৃষ্ণদেবরায় 1509 থেকে 1529 বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তার শাসনকালে কিন্তু সাম্রাজ্য সামরিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে চরম উন্নতি লাভ করে। তিনি তেলুগু সংস্কৃতি সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন এবং অষ্টদিগ্গজ নামে 8 জন মহান কবিকে সভায় রেখেছিলেন। খুবই ইম্পর্টেন্ট। তাহলে কে না? এটা হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কি করেছিল দেখো, কৃষ্ণদেব রায় হচ্ছে যে তোমার অষ্টদিগ্গজ নামে 8 জন মহাকবিকে, ঠিক আছে, অষ্টদিগ্গজ নামে 8 জন মহাকবিকে কি করেছিল না সভায় রেখেছিল। নেক্সট বলছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল? কি ছিল না? হাম্পি। হাম্পি হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। হাম্পি দ্যাট মিন্স বিজয়নগর কর্ণাটকে অবস্থিত বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। এটি 14-16 শতাব্দীতে বিশ্বের বৃহত্তম এবং ধনীতম শহরগুলির একটি ছিল। বর্তমানে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ। সাম্রাজ্যের ধ্বংস হয়েছিল, রাজনীতি এবং অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তাহলে প্রথম কি বলছে দেখো, না কোশ্চিন কি বলছে দেখো, কোশ্চিন কি বলছে, বলছে তালিকোটার যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংঘটিত হয়? কোন খ্রিস্টাব্দে? 1565 খ্রিস্টাব্দে কিন্তু তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। 1565, অপশন এ। তালিকোটার যুদ্ধ হচ্ছে রাক্ষস তারঙ্গী যুদ্ধ এবং 1565 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে বিজয়নগরের সম্রাট কি বলছে দেখো, সদাশিব রায় পরাজিত হয় এবং রাজধানী হাম্পি ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথম যে ধ্বংসের কারণ হচ্ছে দেখো, মোকাবিলা শুরু হয়েছিল কোথায় না? দক্ষিণের সুলতানি জোট গণতক কোলদন। ঠিক আছে, তারপরে কি হয়েছে না? তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে 23শে জানুয়ারি। ঠিক আছে, এখান থেকে তোমার হচ্ছে যে কে ধ্বংস হচ্ছে না? হাম্পি ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে বিজয়নগরের পরাজয় হয়েছে, শুরু হয়েছে এখান থেকে। সামরিকভাবে ভাঙন এবং হারে পতন হলো, দিয়ে সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কিসের জন্য হয়েছে না? রাজধানী এবং অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, মানে রাজনীতি এইসব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন বলছে দেখো, কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? সবাই জানো বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি। কি বলছে দেখো, অন্ধ্র ভোজ এবং আন্ধ্র পিতামহ ও কর্ণাটক রত্ন সিংহাসন উপাধি লাভ করেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক অধিকার তত্ত্বের দাবি প্রদান করেছিলেন? কোন বলো তো? এটা খুবই ইম্পর্টেন্ট, প্রিলিমসে এসেছিল। বলবন। ঠিক আছে, বলবন হচ্ছে প্রথম শাসক ছিলেন যিনি ঐশ্বরিক অধিকার তত্ত্বের দাবি করেছিলেন। বলবন সুলতান 1266 থেকে 1287 প্রথম ভারতের ঐশ্বরিক অধিকার তত্ত্ব দ্যাট মিন্স ডিভাইন রাইট থিওরি প্রয়োগ করেন। তিনি নিজেকে জিল্লে ইলাহি ঈশ্বরের ছায়া বলে ঘোষণা করেন এবং কঠোর রাজকীয় শিষ্টাচার প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, খুব বাজে একটা শাসক ছিল।
একমাত্র মহিলা সুলতান যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে যে রাজিয়া সুলতানা। খুবই ইম্পর্টেন্ট, রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা 1336 থেকে 1340 কি দিল্লি সুলতানের একমাত্র মহিলা শাসক ছিলেন। তিনি সুলতান ইলতুৎমিশের কন্যা এবং একজন দক্ষ প্রশাসক ছিলেন। তবে রক্ষণশীল কি বলছে দেখো, আমিরদের বিরোধিতার কারণে তার শাসন মাত্র 4 বছর স্থায়ী ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দিল্লির কোন সুফি এ, মরমিয়াক কবিকে হিন্দুস্তানের তোতা বলা হতো? কাকে হিন্দুস্তানের তোতা বলা হতো? কাকে বলা হতো? না আমির খুসরোকে হিন্দুস্তানের তোতা বলা হতো। কেন? না বলছে তুতি ই হিন্দ ভারতের তোতা নামে পরিচিত। কে? আমির খসরু। কি বলছেন, তিনি ফার্সি এবং হিন্দুস্তানি ভাষায় কবিতা রচনা করেন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল, তারপরে হচ্ছে যে কাওয়ালি, তারপরে হচ্ছে তারানা শৈলীর উদ্ভাবক হিসেবে কৃতিত্ব পালন করেছিল। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, না আমির খসরু কোন ক্ষেত্রে অবদান রেখেছেন? কোন ক্ষেত্রে অবদান রেখেছেন? না সঙ্গতি ক্ষেত্রে, সঙ্গীত ক্ষেত্রে কিন্তু আমির খসরু প্রচুর অবদান রেখে গেছে। ঠিক আছে, সঙ্গীত ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দেখো, নেক্সট কি কোশ্চিন বলছে না কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন? কে শুরু করেছিলেন? না কুতুবউদ্দিন আইবক হচ্ছে যে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক কি ছিল 1999 খ্রিস্টাব্দে, 1199 খ্রিস্টাব্দে কুতুব মিনার নির্মাণ শুরু করেন। তবে তিনি শুধুমাত্র প্রথম তালা সম্পূর্ণ করতে পেরেছিলেন এবং পরবর্তী ইলতুৎমিশও আরও 3টি তলা যোগ করেন এবং ফিরোজ শাহ তুগলক পঞ্চম তালা নির্মাণ করেন। এটি 72.5 মিটার উঁচু এবং বিশ্বের সর্বোচ্চ ইটের মিনার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, এটা হচ্ছে যে দিল্লি সুলতানি প্রথম সুলতান এবং দাস বংশের, দ্যাট মিন্স মামলুক বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন। তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন এবং তিনি এই বংশকে দাস বংশ বলা হতো, তাই এই বংশকে কি বলা হতো? দাস বংশ। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, দিল্লির কোন সুলতান প্রথম কি করেছে? না জিজিয়া কর প্রত্যাহার করেন? কেউ? এখানে কিন্তু প্রত্যেকটাই অ্যান্সারের মধ্যে কেউ হবে না। দিল্লির সুলতান কোনো শাসক জিজিয়া কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করেনি। ঠিক আছে, আকবর হচ্ছে যে মুঘল সম্রাট 1564 সালে প্রথম জিজিয়া কর কিন্তু রহিত করেছিল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আনসার কিন্তু আকবর হবে। ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু আকবর হবে। নেক্সট বলছে দেখো, দিল্লির কোন সুলতান রাজার ও মূল্য কি বলেছে দেখো, মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? কোন সুলতান বাজার এবং মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা স্থাপন করেন? না এটা দেখছে আলাউদ্দিন খলজি হচ্ছে কিন্তু কি করছে, বাজার এবং মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল। আলাউদ্দিন খলজি কঠোর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি খাদ্যশস্য, ঘোড়া এবং দাসেদের কি করছেন না মূল্য নির্ধারণ করে এবং দিওয়ানি ইল রিসায়ত, ঠিক আছে, রিয়াসত নামে একটি বিশেষ বিভাগ গঠন করেছিল। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে, এটা আমাদের লাস্ট প্রশ্ন, কি বলছে, দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে মুক্ত করেছিল? কোন সুলতান? না হচ্ছে ফিরোজ তুগলক। এটা হচ্ছে যে প্রিলিমসে এসেছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 24 রকমের করের হাত থেকে কিন্তু মুক্ত করেছিল। হ্যাঁ, আর নেক্সট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন, কি বলছে, না মৃগ নিষ্পন্ন নীতি কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট, কে প্রতিষ্ঠা করেছিল? না আলাউদ্দিন খলজি কিন্তু মৃগা নিষ্পন্ন নীতি প্রতিষ্ঠা করেছিল। এটা কি? না এটা হচ্ছে দেখো দাগ, দ্যাট মিন্স ঘোড়াই সুলতানের সিলমোহর এবং চেহারা, সৈনিকদের বিবরণ ব্যবস্থা প্রবর্তন করেন যাতে সামরিক দুর্নীতি রোধ করা যায়। ঠিক আছে, সেই জন্য। আচ্ছা, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আর এইটা লাস্ট দেখে নিয়ে যাও। হ্যাঁ, আর তোমাদের জন্য বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, ভালো করে সবাই এক্সাম দিও।